বিদ্যুৎ না নিলেও আদানিকে 40% দাম দিতে হয় বললেন ডক্টর মতামিম। জ্বালানি খাতের মাফিয়ারাই দুর্নীতি করেছে। সমুদ্রপথে মালদ্বীপের সাথে বাণিজ্য শুরু করবে বাংলাদেশ। সম্পর্ক জোরদারের পাশাপাশি বাড়বে রেমিটেন্স প্রবাহ। এবং ঘন কুয়াশায় লালমনিরহাটে আলু খেতে লেট ব্লাইট রোগ। ফলন নিয়ে শঙ্কায় কৃষক, রোগ প্রতিরোধে পরামর্শ কৃষি বিভাগের। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। বিদ্যুৎ না নিলেও ভারতের আদানিকে শতভাগ ক্যাপাসিটি চার্জ ও 40% বিদ্যুতের দাম পরিশোধ করতে হয় বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মতামিম। সকালে এফডিসিতে বিগত সরকারের আমলে জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে আইন ব্যবহার করেই জ্বালানি খাতের মাফিয়ারা দুর্নীতি করেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিনিময় ছাড়া কোনো বিদ্যুৎ কেন্দ্র পাস হয়নি। গ্যাস চুরি বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে এই জ্বালানি বিশেষজ্ঞ আরও বলেন, নতুন করে গ্যাস সংযোগ বন্ধ থাকায় অবৈধ সংযোগ বাড়ছে। বিআরসিইকে আরও শক্তিশালী করতে হবে বলেও জানান তিনি। ঢাকা মালের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চালু হচ্ছে। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। এতে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাড়বে রেমিটেন্স প্রবাহ। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্যবসার অপার সম্ভাবনাময় দেশ মালদ্বীপ। বিশ্ব পর্যটনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঞ্চলে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি। পর্যটনের এই দেশটিতে নিত্য প্রয়োজনীয় সবকিছুই বাইরের দেশ থেকে আমদানি করা হয়। অথচ ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে অন্যান্য দেশ সরাসরি পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের সাথে নেই সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা। বর্ষা চুক্তি নিয়ে উভয় দেশের মধ্যে কার্যক্রম চালু রয়েছে। উভয় দেশ একমত হলে আশা করা যায় এই চুক্তিটি স্বাক্ষর হবে এবং উভয় দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালু হবে। এক্ষেত্রে জাহাজ যদি সরাসরি বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে চলাচল করে, উভয় দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য সেটি দ্রুত বৃদ্ধি পাবে। তাই সমুদ্র পথে বাণিজ্য শুরু হলে বাংলাদেশ থেকে মালদ্বীপে বহুমুখী পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করা হচ্ছে। উভয় দেশের মধ্যে জাহাজ চলাচল শুরু হয়, সেক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট এবং সরাসরি যে ব্যবসা বাণিজ্য সেটি অবশ্যই বৃদ্ধি পাবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। গেল বছর বাংলাদেশ থেকে প্রায় $400 মিলিয়ন পণ্য রপ্তানি করা হয় দেশটিতে। ঢাকা মালের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্যের সহযোগিতার পথ আরো প্রশস্ত করবে বলে মত বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসীদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠায় আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রবাসীদের কল্যাণে 13 দফা দাবি তুলে ধরেন তারা। অভিযোগ করেন, প্রবাসীদের রেমিটেন্সে দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকলেও তাদের পাশে নেই সরকারি প্রতিষ্ঠানগুলো। বিদেশের কারাগারে থাকা প্রবাসীদের মুক্তির বিষয়ে তৎপর না থাকা, প্রবাসীদের লাশ আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনীহার বিষয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরেন বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক। এ সময় প্রবাসী পদক চালু করারও দাবি জানান তারা। তখন অনেক প্রবাসী আসার পরে তাকে আমরা কিছু দিচ্ছি না, অথচ এই প্রবাসী তার নিজের জীবন যৌবন সমস্ত সবকিছু দিয়ে যাচ্ছে দেশের জন্য, পরিবারের জন্য। অথচ এই প্রবাসীর মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু কেউ কাজ করছে না, সবাই প্রবাসীকে ইউজ করছে। বাঙালিদের ভিসা কেন বন্ধ, এটার জন্য কিন্তু বাঙালিরা আমি বলবো বেশিরভাগই দায়ী। কারণ যত অপকর্মগুলা ঘটেছে বিদেশের মাটিতে, বাংলাদেশিদের রেপুটেশন খুবই খারাপ, কর্মসংস্থান অনেক দিক থেকে চলে যাচ্ছে, বিকজ ট্রান্সপারেন্সি নাই। গত 6 মাসে একটা ডেড বডি আনতে পারলেন না। আমি তথ্য অধিকার আইনের অধীনে সেটা জানতে চাই। এই এতটুকু চাপও যদি আমরা দেওয়ার ক্ষমতা রাখি, তাহলে প্রবাসীদের অনেক বড় কল্যাণ হবে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে তাপমাত্রা কম থাকায় লালমনিরহাট অঞ্চলে আলু খেতে দেখা দিয়েছে লেট ব্লাইট বা নাবি ধসা রোগ। ফলে আলুর ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক। এদিকে আলুর রোগ প্রতিরোধে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। লালমনিরহাট থেকে রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েক দিনের ঘন কুয়াশার প্রভাব পড়েছে লালমনিরহাট অঞ্চলের আলু খেতে। দেখা দিয়েছে ছত্রাকজনিত রোগ। গাছের পাতা সাদা হয়ে ধীরে ধীরে গাছ নুয়ে পড়ছে। রোগ ছড়িয়ে পড়ায় ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। কুয়াশা অনেক মানুষকে কোকড়া লাগতেছে এবং ঘন ঘন স্প্রে করতেছে, স্প্রে করিও কাজ দিতেছে না এবং পাতা পচে যাইতেছে এবং ফলন ভালোভাবে হবে না হবে কোনো নির্ধারণ নাই।
কৃষকের দাবি, কীটনাশক ছিটিয়ে আলু রক্ষার চেষ্টা করেও কাজ হচ্ছে না। কীটনাশকের দাম বাড়ায় খরচও বেড়েছে। তো এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যদি হয়তো গাছ টিকবে কিনা সেটাও বলা যাইতেছে না ঠান্ডার কারণে। স্প্রেও ঘন ঘন দিচ্ছি, তারপরও ভালো ফলাফল পাচ্ছি না। এর মতো অবস্থায় দেখা যাচ্ছে যে আমরা প্রকৃতপক্ষে যে ফলনটা পাওয়ার আশা সেটা হয়তো বা আর পাবো না। কৃষি বিভাগের দাবি, এখন পর্যন্ত রোগটি নিয়ন্ত্রণে আছে, পাশাপাশি কৃষককে পরামর্শ দেয়া হচ্ছে। এখন পর্যন্ত আমাদের এই রোগটা আমাদের নিয়ন্ত্রণে আছে। আশা করা যায় এটা আমাদের ভবিষ্যতে যে আলু যে উৎপাদনের যে আমাদের লক্ষ্যমাত্রা, এটা ইনশাল্লাহ আমরা অর্জন করতে সক্ষম হব। এবছর ৬,৫০০ হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মাত্র ২,২০০ হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁপাইনবাবগঞ্জের নদী তীরবর্তী দিয়াড় ও বরেন্দ্র অঞ্চলের মাঠ জুড়ে আবাদ হচ্ছে সরিষা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষক। সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। চাঁপাইনবাবগঞ্জ থেকে রফিকুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হলুদ আবরণে ঢাকা মাঠের পর মাঠ, যেদিকে চোখ যায় শুধু সরিষা ফুলের হলুদ সমারোহ। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা নদী তীরবর্তী দিয়ার অঞ্চল ও বরেন্দ্র অঞ্চল জুড়ে সরিষার আবাদ করেছেন চাষিরা। আর কিছুদিন পরেই ফুল থেকে সরিষার দানা বের হবে। খরচ ও পরিশ্রম কম হওয়ায় সরিষার চাষে লাভও বেশি। আবহাওয়া যদি অনুকূলে থাকে অবশ্যই আশানুরূপ ফল পাবে আমি সহ আর যারা কৃষক আছে। ফুলগুলো খুব সুন্দর হয়ে আছে, এদেরকে আশা করি যে ফলনটা ভালো হবে। 1 বিঘা জমিতে 4 থেকে 5 মণ সরিষা ফলাতে খরচ হয় সর্বোচ্চ 7,000 টাকা, আর বিক্রি হয় 20 থেকে 22,000 টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও লাভের স্বপ্ন দেখছেন কৃষক। খরচ আপনার হাল পাইট এটা ওটা দিয়ে আপনাদের যে সার পানি দিয়ে মোটামুটি 7-8 হাজার মন খরচ হয়। আর সরিষা বিঘাতে 5 মণ করে 10 মণ হয়। দেখা যায় এবছরটা তো ফলন মোটামুটি ভালোই। আমরা চাচ্ছি যাতে কৃষি কর্মকর্তারা এসে দেখে যে কি ওষুধ লাগবে পরামর্শ আগে থেকেই যদি দেয় তো আমাদের জন্য একটু সুবিধা হয়। কৃষি বিভাগ বলছে, উৎপাদন বাড়াতে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। এই সরিষাগুলো তেলের গুণগত মান অনেক ভালো এবং কৃষকদের ভিতরে আমরা যে প্রচারণাগুলো চালিয়েছিলাম সেটার ফলশ্রুতিতেই কিন্তু আমাদের আজকের এই অর্জনটা। এবছর 30,550 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস 2024-এর এমডি অফ দ্য ইয়ার পেলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এম মাহবুবুল আলম। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বছরের সেরা এমডির পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অধ্যাপক ডক্টর ইশতিয়াক মাহমুদ। ওয়ালটন পরিবারের সবাইকে ধন্যবাদ জানিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, সবার সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের কারণেই একের পর এক সাফল্যের মুকুট পাওয়া যাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের এক রেস্টুরেন্টে জমকালো আয়োজনে শুরু হলো স্বপ্ন নিবাস অ্যাসেটস এর 2 দিনব্যাপী বর্ষপূর্তি একক আবাসন মেলা। মেলার উদ্বোধন করেন স্বপ্ন নিবাস অ্যাসেটস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলেমান শাওন এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান রাহাত ও পরিচালক সৈয়দ নাজমুল করিম সহ কোম্পানির সর্বস্তরের কর্মকর্তারা। ডাউন পেমেন্টে নেই ভয়, কিস্তি দিলেই স্বপ্ন জয় স্লোগান সামনে রেখে মাত্র 51টি প্লটের জন্য অনেক অফারের সমারোহ নিয়ে চলছে স্বপ্ন নিবাস বর্ষপূর্তি আবাসন মেলা। ব্র্যাক নার্সারি ও আড়ং ডেইরির পৃষ্ঠপোষকতায় নগর কৃষি ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে 6 দিন ব্যাপী তৃতীয় নগর কৃষি মেলা। আগারগাঁওয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পসরা সেজেছে ব্যতিক্রমী আয়োজনের। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরবাসীকে উদ্বুদ্ধ করা, উপকরণ বিতরণকে কেন্দ্র করে টানা তৃতীয় বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে এই কৃষি মেলা। শনিবার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকসিড ও এগ্রো এন্টারপ্রাইজের সহযোগী পরিচালক মোহাম্মদ আজিজুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল আলম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান রুহুল আমিন খান সহ আরও অনেকে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হচ্ছে বিশেষ কনসার্ট, যা সার্বজনীনভাবে সবার জন্য উন্মুক্ত থাকবে। কনসার্টের আয়োজক সংগঠন সবার আগে বাংলাদেশ সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজনটির থিম সং প্রকাশ করে। এ সময় সবার আগে বাংলাদেশের আহ্বায়ক, বিএনপির যুগ্ম মহাসচিব
শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সংবাদ মাধ্যমকে জানান, বিদেশি সংস্কৃতি দূর করে দেশি সংস্কৃতিকে উৎসাহিত করতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এ ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। ধন্যবাদ সবাই।